দিন যে মেনকা ঘন্টা দিয়েছিল আর আজকে তোমরা জামাইকে দেখে ঘন্টা দাও। মেয়ের কনে যাত্রী ফুলো সজ্জা হচ্ছে, শাশুড়ি চলে যাচ্ছে কনে যাত্রী। বাবা তোমরা গিয়েছ? আমি গিয়েছি, বুঝতে পেরেছ তো? হ্যাঁ, এই দেখো মেয়ে ছেলে হাসি দেখো বাবার। তাহলে সেই সময় তোমাদের লজ্জা লাগা দরকার। মেয়ে ছেলে যেহেতু লিঙ্গের জ্ঞান করা দরকার। বাবারে বাবারে বাবারে, কি বলছে, কাকে বলছে, কোন বিষয়ে বলছে, এর মাথা খারাপ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? সত্যি বলছি। কোন সময় বলছে গৌর এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে, ধুলা জেলে সচি মাতা গৌর বলে করে। ভোগ রাগ তো হয়ে গেছে, কখন তো ঠিক না। শিব যেখানে আছে সেখানে ভোগ রাগ থাকলে কোথা? হ্যাঁ, ভোগ রাগ আছে সেখানে। ভোগ ছিল না, কিছু ছিল না, গাছ ছিল অক্ষয় বটমূল। কি এই দেহটা একটা গাছ, বটমূলটা কি? শাখা পোশাখা, আমাদের পুত্র কন্যা সন্তান। ঊর্ধ্বগতি কি? মূলাধার। মূলাধার, এই মূলাধারটা দেখবেন উল্টো, সেই জন্য এই শাখা পোশাখা গুলো ঊর্ধ্বে থাকে আর মূলটা নিম্নেই থাকে নাকি বাবা? কিন্তু এই মূলটা ওপর দিকে থাকে আর শাখা পোশাখা নিম্নে থাকে নাকি গো? তাই না? তাহলে সেই জন্য হচ্ছে মূলাধার মানে কি? পরম ব্রহ্ম সত্তা ক্ষয় না হয়, সেই জন্য অক্ষয়। এই অক্ষয় বটমূলে আমি বসেছিলাম, সেই কথাটা আমি আপনাদের মাঝে বলে গেলাম। তা আমার মেয়ে ছেলে দুর্গা আমাকে হাজার কথা শোনাইছে। বাবারে বাবার, কত গল্প বলছে গো। বলছে হলো বার কি করি আর হয়েছে বার কি করি, আর যদি বা হইলো তাহলে হবে বার কি করি। মালটা তো আমার, আমার মাল আমাকে হওয়াইতে হবে না কি? পুরাণের কথাটা ব্যক্তিগত, আমি অম্বিকা কথা বলছি না। শিব নারদকে জন্ম দিয়েছিল, শিব নারদকে জন্ম দিয়েছিল, আপনারা জানেন। কখন? যখন রাস দেখতে যায়, শ্রীকৃষ্ণ বলেছিল হে গোপী, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। বললো ভগবান আমাদের মনের বাঞ্ছা দাও, তুমি তো জগতের প্রতি, তুমি সবার প্রতি। আমরা জানো তোমার ঔরস যত সন্তানকে গর্ভে ধারণ করতে পারি। বললো বেশ ঠিক আছে, তথাস্তু বলে বর দিয়ে দিস। আর মহাদেব আমি সেখানে ঢুকে পড়েছিলাম, আমারও ডেলিভারি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? মানে গর্ভ হয়েছে। তো এবার মাল হলো কি করি? তা যখন দেখবেন প্রত্যেকটা বাবাদের যত্র জীব তত্র শিব, যতটা বেটা ছেলে ততটা শিব। দেখবেন প্রত্যেকটা নাভিমূলে থেকে লিঙ্গমূল অব্দি একটা দাগ আছে, দেখবেন সবারই, প্রত্যেকের একটা দাগ আছে। তো সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে গেল, বিষ্ণুর কাছে গেল, গিয়ে বলছে হবে কি করে? বলছে হইয়াছে যখন মালটা হওয়াইতে তো হবে। সঙ্গে সঙ্গে ওই বাইপাস করে ডেলিভারি করিয়েছিল। এই মেয়েদের বাইপাসে বাচ্চা হয় নাকি? তাই আগে আমরা বাইপাসের রাস্তাটা বার করেছি বলে তবেই তোরা বাইপাস করতে পেরেছে কি? হ্যাঁ কি না বলুন তো? এই সিজারটা ছিল না, এই সিজারটা কিন্তু আমরা এনে দিয়েছি। সঙ্গে সঙ্গে মহাদেবের তখন ওই বাইপাস করে সন্তান যখন বার করে, তখন মা ছেলে সন্তান হলে কাঁদে উয়া 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 উয়া। এ করেছে মা, মধ্যে একটা যুক্ত করে দিয়েছে, আকার দিয়েছে। ফের আবার মা, সঙ্গে সঙ্গে একবারে মনে করুন মামা আকার দিয়েছে। তাহলে মা করতে করতে মা মা ওয়া ওয়া করতে 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 চলে এসেছে। সঙ্গে সঙ্গে একবারে ডবল করে মাটাকে যোগ দিল। সেই দিন থেকে মা 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 আর আকার যুক্ত করেছে মা মা। ওই জন্যে শিব হচ্ছে নারদের, নারদের জন্ম হয়েছিল শিবের পেটে, জানেন তো? শিবের পেটে নারদের জন্ম হয়েছিল, যার জন্য একে বলেছে মামা মামা মামা। আর শিব সেই দিন থেকে এ হচ্ছে মামা আর নারদ হচ্ছে ভাগ নে নাকি? এই জন্য শিবের পেটে থেকে নারদের জন্ম হয়েছিল। তাহলে সন্তান যদি হয়েছে, তাহলে ক্ষতিটা কার হয়েছে? আমার হয়েছে না তোমার হয়েছে? অনেক কথা শুনলাম, ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না, কেঁদে কেঁদে 9.5 দিন আমি। বলছে কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়। আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, বলছে না? মেয়েরা তাহলে আই বড় থাকতে তোরা শ্বশুর বাড়ি জানতো? হ্যাঁ গো, তোমাদের আই বড়তে থাকলে মনে হয় বাচ্চা হয়ে চোজা বুঝে গেল নাকি? মেয়ে ছেলে হয়ে ওপর দিকে থুতু ফেলছে আর নিজের গায়ে পড়ছে, ও একদিকে ঢাক থেকে যে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, ও সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, কথাটা বলে নেন, কথাটা বলে নেন, কথাটা বলে নেন।
কাশি যেটা বাড়ি যাবে উত্তম দাদা ফোন করেছে তো? ঠিক আছে, গান শেষে কখন যাবেন? লাস্টে তো? বেশ ঠিক আছে। তেমন সময় আপনারা সবাই জানেন, তাহলে ওই মেয়ে ছেলের বুদ্ধি আছে, আমার দুর্গার বুদ্ধি আছে। ও মা, তোমরা চুলকানি রোগ দেখেছো? হয়েছে কারো চুলকানি? আমি স্টেশনে যখন আসলাম একটা আইসক্রিম খাবো বলে দাঁড়ালাম সাথে, দিয়ে কতগুলো মেয়ে দেখছি ট্রেনে থেকে নেমেছে, দিয়ে একবার চুলকাতে চুলকাতে চলে আসছে। কিন্তু আমরা নদীর ধারে বসে আছি সেদিন কিন্তু দেখে না। এবার চুলকাতে চুলকাতে কোথাকার কাপড় যে কোথাও উঠছে ও তো বুঝতে পারছে না। যে দেখছে সেও আরাম পেয়েছে, আর যে চুলকাছে সেও আরাম পেয়েছে। এবার কাপড়টা উঠতে উঠতে যে কার যদি মনে করো নিজে বাদ দিয়ে পরের পাশে চুলকিতে তখন কি হবে? 5 জনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, দেবে না? আরে মেয়ে ছেলে ভালো করে দেখ নদীর ধারে কোনো বেটা ছেলে বসে আছে কিনা, তবে তো খস খস করতে করতে চুলকাতে চুলকাতে চলে আসবি। হ্যাঁ, তাহলে চুলকানি রোগ বড় কঠিন রোগ। এই রোগ সবসময় লোকজন মানে না। তুমি যে চুলকিয়ে দিছো কিন্তু কোথাও উঠছে তুমি একবার ভেবে দেখেছো? আই বড় থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যাচ্ছে, তাহলে এ যা বুদ্ধি দিচ্ছে আপনারা তাই করবেন। এই হাসছেন, টাকাকে 100 টাকা দিয়ে দেবো, হাত তুলুন তো। কে টাকা দিলেন? পয়সা বানিস নাকি? হয় টাকা ফেরত নিতে হবে, নাহলে ডবল লাগবে। কি হয় দেখ, সরোজদা দিয়েছে, সরোজদা। বেশ বেশ ভালো করে তোমার দুর্গাকে দিয়েছো, তাতে আমার রাগ নাই। ও যদি 500 টাকাও দিয়ে দেয় তা আমার ক্ষতি কি নাকি? মেয়ে ছেলে আমার গিন্নিকে আপনারা টাকা সেফ টিফিন করে আবার গেঁথতে দিচ্ছেন, আমি যদি আপনাদের বউকে গেঁথতে দিই তাহলে কেমন হবে? কি বলছেন? কি গো, কি দরকার পরের মেয়ে ছেলেকে টাকা কাটা? আপনাদের কি দরকার? নিজের বউটাকে একটা ব্লাউজ কিনে দিতে পারছি না, পরের বউকে টাকা কাটছি। চিন্তা করে দেখেছেন? তাহলে কত বড় দিব্যিটা মহাদেবকে দেয়, তা দিচ্ছে না, খালি ওকেই দুর্গাকে দিচ্ছে। তা কোনো ক্ষতি না। ও মা, তা একটা ছোট্ট বড় কথা বলি। এই দেখো, সত্যি বলছি, মিথ্যা বলি নাই। এই দেখো, আমি তো মহাদেব, আমি বেটা ছেলে, আজকে আমি শিব। তা আমার বাড়িতে কাকা একটা ভাইপো মেয়ে হয়েছে, ভাইপোর মেয়ে মোটামুটি এই বছর 3 হইল। তা আমার নানিটার এত কথাবার্তা বুঝতে পারছিস, আমাকে হার মানিয়ে দেবে। হ্যাঁ, এইবার ভাইপোর একটা নাতি 8 বছর বয়স, আমাকে খালি বলে তুমি তো এখানে সেখানে গান করতে যাও, বৌমা বলছে। তা হ্যাঁ গো কাকা, কিচ্ছু মিছু আনতে পারেন না? আলো অনেক মালের নাম শুনেছি বাবু, কিচ্ছু মিছু নাম শুনি না। তা এই সমানে কদিন গান চলছে। এই পরশুদিন বর্ধমানে সোনাকুড়ির ওইখানে একটা গান ছিল। এক পালা গান করার পর বাসা ঘরে বসে আছি, এই ছেলেগুনা বলছে দিদি একটা মেলাটা বসেছে, ভালো করে দেখে আসি। আমার চ তাহলে মেলা দেখে আসি। সঞ্জয় ভাইকে নিয়ে গিয়ে চলে গেলাম মেলা দেখতে। দিয়ে দোকানে শুধুছি ভাই কিচ্ছু মিছু আছে? তা দোকানদার আমাকে দেখে হাসছে, বলছে হ্যাঁ গো আপনি তো লোককে জ্ঞান দিয়ে বেড়ান, তা কিচ্ছু মিছু আবার কি আছে? আমিও তো জীবনে জানি না। তা আজকে শুনলাম কালকে কাটোয়ায় গিয়ে অর্ডার দেবো, দিয়ে আনবো। সর্বনাশ, সেও তো জানে না রে, তাহলে আমার বলাটা ভুল হয়েছে। আর একটা দোকানে কি বলছে, দাদা বলে অম্বিকা দি আসুন আসুন, আপনার গান তো খুব শুনি, খুব ভালো লাগে। এই তো আসুন বসুন, আমরা বসতে আসি না, মাল নিতে এসেছি। তা বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আমার একটা নান নিয়ে আছে, ভাই কিচ্ছু মিছু দে না। বলে কিচ্ছু মিছু তো পাওয়া যাবে না দিদি, তা কাজ করুন, আমার কাছে দুটো জিনিস আছে। আমার কি জিনিস? বলে আমি বেলুন বিক্রি করছি, বেলুন বেলুন, একটা বড় লম্বা গ্যাস বেলুন আর একটা চ্যাপটা বেলুন। তাহলে বেশ ঠিক আছে, তা বেলুনই দে। এইবার ধরুন একটা 10 টাকা দিয়ে লম্বা বেলুন আর 5 টাকা দিয়ে, মেয়ে ছেলের দাম কম তো, ওই জন্য 5 টাকা দিয়ে একটা হাসি দেখুন তার বেলা। যাই বলি যে মেয়ে ছেলের দাম কম, আর তো হাসছে দেখো মায়েরা। তো ওই 5 টাকা দিয়ে বেলুনটা নিয়েছি কাকা, সত্যি বলছি। দিয়ে প্রত্যেকদিন চলে আসি, গান করি, আবার চলে যাই। সকালবেলা মুড়ি টুড়ি খাই, এবার গান করে আবার রাতে ফিরে যাই। এবার সকালবেলা দেখছি আমার ভাইপো বউ, মানে আমার বৌমা আমার নাতিটাকে ল্যাংটো করে তেল মাখাইছে, সরিষার তেল। আর বেটা ছেলে ল্যাংট হয়ে থাকলে খুব ভালো লাগে জানেন তো, কিন্তু বিটি ছেলে একটু যদি ওইরকম ধারে থাকে খারাপ লাগে না? দেখে কেমন লাগে? তো সঙ্গে সঙ্গে আমি একটু মজা করার মতো মনে করুন এই বেলুনটা ফুলিয়ে একটা সরু সুতো দিয়ে বেলুনটাকে একবারে সোনার ডগে বেঁধে দিয়েছি। বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, ভালো মজা লাগছে, হাওয়া দিচ্ছে, ফর ফর করে উঠছে। তাই দেখে আমার নানিটা চলে এসেছে। নানি বলছে ও দাদু আমার মালটা কই? তোর নিচে চিন্তা নাই, ওর বেলুনটা ফুলিয়ে হাতে দিয়েছি। মা গো কি বলবো, সঙ্গে সঙ্গে বলছে ওই রকম করে বেলুন আমি নেবো না। তাহলে কি করে নিবি রে? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সেখানে বেঁধে দাও। সর্বনাশ পাগলি রে, দাদার তো বাঁধার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি। তো ধরবো এবার কোথা বেলুন? পাগলি তোর তো ধরার জায়গা নাই রে। তা
যে গান করছে আর শিব দুর্গা পালা চলছে, আমার মনে হচ্ছে ধর বইবার কথা আর বেলুনটা বাঁধ বইবার কথা বলুন দেখিনি। হ্যাঁ, আমি তো বেলুন বাঁধার জায়গা পেয়েছি না, নাকি মা? হ্যাঁ, সেখানে ছিল না তুমি আর আমি, গণেশ, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, নন্দী, ভিড়িঙ্গি, জয়া, বিজয়া, তোমার একটা সিংহ আর আমার একটা বুড়ো ষাঁড়, নাকি গো? বুড়ো ষাঁড় নাই? ওই বুড়ো ষাঁড়টাকে দেখে এখনকার ছেলেরা ইয়াম্মা গাড়ি কিনেছে। নারদ একদিন বলেছিল মামা একটু বিয়ে করো, তাহলে বিয়ে কি একটু করা হয় না? বিয়ে করতে গেলে গোটাগুটি করতে হবে। তা বলছে মেয়ে কয়, তো গিরিরাজের একটা কন্যা। বলো মামা তুমি গাড়ি কোথা পাবে? আমার কেন আমার ওই বুড়ো ষাঁড়টা, ওটা ইয়াম্মা গাড়ি করবো। বলে বেশ ঠিক আছে। তা বলছে তুমি সোনা পাউডার শ্মশানে ছাই মাখবো, তারপর তুমি হাতে দর্পণ কোথা পাবে? মোষে সিঙ্গা নেবো। বলে বেশ ঠিক আছে, গলায় মালা দেবো বরযাত্রী ভূত প্রেত। এবার নারদ তো দু ঢাকের বাদল, নারদ দেখো সঙ্গে সঙ্গে মেনকার কাছে গিয়ে বলেছে, আমার শাশুড়ির নাম হচ্ছে মেনকা, তা আমাকে বলেছে, মেনকাকে বলেছে দিদিমা জামাই বরণ করতে গেলে বরণ ডালায় ধান, দুব্বা, তারপরে কলা, পান, সুপারি, জব, তিল, কেষ্ট তিল যা দেবে দেবে, আর একটু ঈশ্বর মূল দিয়ে দিও। মানে ঈশ্বর মূল শেখার, যাকে ঈশ্বর মূল বলছে, ওই ঈশ্বর মূলের শেখার একটুখানি দিয়ে দেবে। মানে আমার কোমরে উদয় নাক বাঁধা আছে তো বুঝতে পারছেন, আর গলাতে বাসো কি বেল বাঁধা করে বেঁধেছিলাম। এইবার আমি যে ষাঁড়ের পিঠে চেপে নেমে যেই মনে করুন শাশুড়ির উঠোনে নামি মানে দাঁড়িয়েছি, আর আমার শাশুড়ি মেনকা উলু উলু করতে করতে একবার আমার কপালে বরণডালা ঠেকিয়ে যে আমার নিচেতে ঠেকাইতে গিয়েছে মাটিতে, আর ঈশ্বর মূলের গন্ধটা সাপের নাকে চলে গিয়েছে, আর খস করে কখন বাঘের ছালটা মনে করো খুলে পালিয়েছে একেবারে। আর সেই সময় মেয়ে গোনা বলছে ও লো 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 করতে করতে একেবারে উলুধ্বনি। সেই সময় তখন কি বলছে জানেন? আর সেই সময় এক বাউলবালা, তিনি বিখ্যাত সুরকার বাউল ছিলেন বীরভূমে, তিনি একটা গান লিখেছিলেন, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, আর এখনকার এই দু চারটে ছেঁচকি বাউলগুলো উঠেছে, তার আবার বলছে ঘন্টালো ঘন্টালো ঘন্টা। দেখুন সঞ্চিতার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নাই, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু পেটের লজ্জা নাই, কবি গান তো। ও আমার আজকে কে সেজেছে? দুর্গা সেজেছে, আর আমি শিব সেজেছি, তাহলে আমি অরিজিনাল শিব। আমি যাহা নয় তারই নয় অভিনয়, সাজার বাজারে আমি সাজ দেখেছি, কমিটি দাদারা পয়সা দিয়েছে আমাকে শিব সাজিয়েছে। আমার হাতে ত্রিশূল নাই, আমার ডমরু নাই, বাঘের ছালও নাই, কি গো আচ্ছা আমি দিগম্বর নাকি? আর ও হচ্ছে দিগম্বরী। বলছে না বাবা রে আমার কত কাজ বাবা। বলছে আমি জিজ্ঞাসা করলাম তোমাকে দশপ্রহরণ ধারিনি বলে 10টা হাতে অস্ত্র আছে, এই অস্ত্রগুলো তোমাকে কে দিয়েছে? তা বলছে দেবতারাই দিয়েছে। তাহলে দেবতারা যদি দিল তো তোমার মুখ ছুতি করার কি দরকার? ভালো তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না, নাকি? হ্যাঁ, বেশি উপরে ওঠার চেষ্টা করলে পরে ভালো লাগবে না। মেয়ে ছেলেরা যতই দেখবেন, আমার মায়ের যা যারা চাকরি করে লেখাপড়া করে সব, কিন্তু মেয়ে ছেলের বুদ্ধিটা একটু কম হয়, জানেন তো? হয় না? সত্যি হয় কি না হয় বলবেন? বলে হারি দাদা ওই দেখো আমার জন্য ভুক্তভোগী হয়েছে, জানে মাল কেমন বটে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই মেয়ে ছেলে জাত আর আধার রাত দুটোই সমান। মেয়ে ছেলের কথাকে বিশ্বাস করবেন না। মা তোমরা ভালো, তোমাদের কোনো দোষ নাই, তোমাদের তুলনা হয় না, তোমাদের মুখে মধু ঝরছে গো, তোমাদের খুব ভালো। আমি আসার সঙ্গে সঙ্গে কত মেয়ে ছেলে আমাকে জল দিল, কিন্তু আমার কমিটি দাদারা সবকটা বেটা ছিল, এরাই তো দৌড়ে গেল। একটা দিদি আবার দেখতে গিয়েছে, বলছে মা গো একটা মেয়ে ছেলে আর একটা কই গো। তাই বলছি আপনারা শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে ডাব গাছে, গাব গাছের ডালে, ডাব গাছে কখনো
গাব ধরে না, আর গাব গাছে ডাব ধরে না, আর আম গাছে জাম ধরে না, আর লিচু গাছে কখনো কমলা ধরে না। বলবে বৃক্ষ তোমার পরিচয়টা কি না ফলে, নাকি বাবা? তাহলে ফল যদি মনে করুন ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হবে, আর ফল যদি ভালো হয় তাহলে গাছও ভালো হবে। কিন্তু না, ভুল। নিম গাছটা তিতো, কিন্তু তার ফল যখন পাকে খুব মিষ্টি হয়, দেখবেন। খেয়ে দেখেছেন? হ্যাঁ কি না বলুন? তার বাস্তবে প্রমাণটা নেবেন সঙ্গে সঙ্গে। তাহলে গাছ তিতো হলে ফলটা মিষ্ট হয়। তাই তোমাকে বলছি দুর্গা, তুমি শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে ডাব ধরেছে গাব গাছের ডালে। ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এঁড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে কি মগ ডালে। থাম তো ভাই, অত বাজাই না তো, আয় বড় ছেলে অত বাজাস কেন? এই যে দেখেছেন কাকা, গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কিনা, একটা নড়ছে, একটাই তো নড়ছে, আর আমার গিন্নি ধন্য বেকার মতো বেঁকে। মেয়ে ছেলে যতদিন মাজা ততদিনই তো মজা, ওর এমনিতেই মাজা ভাঙা, বুঝতে পারছেন? ওর কাকালটাকে কোমরটাকে ভেঙে দিয়েছে, তাই না দাদা? মনসা ভেঙে দিয়েছে কি গো মায়েরা? দেখেছো কোন কালে ডাব ধরেছে গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাছে ডালে, ডাব ধরেছে যারা গাছের ডালে। আমি দেখে এলাম কাল, আমি দেখে এলাম কাল, ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আরে মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। যেখানে কালকে গান ছিল কি বলবো দাদা, আমার এই কাশি যেটার গ্রামের মতো ঘোষ গ্রাম, ঘোষের গ্রাম, সব ঘোষ পাড়া, দই ছানার ব্যবসা, নবদ্বীপে দই ছানা নিয়ে যায়। তা দেখছি বড় মাটির হাঁড়িতে করে করে শিকের ওপর সব দই পেতে রেখে দিয়েছে তুলে। এইবার একটা কালো বিড়াল চুপ করে বসে আছে, আর একটা ছোট্ট পাড়া ইঁদুর ওই শিকেতে ঘুরে ঘুরে বেড়াইছে। আর বিড়াল মনে মনে ভাবছে, ইঁদুর যদি আমার ঘাড়ে পড়ে যায়, ওকে টুটি টেপা করে ধরবো ভাই, ওর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাই, মনে বড় বাসনা জাগতে চায়। আর ইঁদুর তো চরম চালাক মাল, বুঝতে পারছেন? ও কুট 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 করে শিখে দড়ি কোটা দাঁতে করে ছিঁড়ে দিয়েছি, মানে কেটে দিয়েছে। আর ধপাস করে মাটির হাঁড়িটা, দইয়ের হাঁড়িটা বিড়ালের মাথায় পড়ে যা, বিড়াল ঠ্যাং তুলে মরে পড়ে আছে। যা, আমি মনে মনে ভাবলাম রে, বিড়ালে ইঁদুর মারার, ইঁদুরে তখন বিড়াল মারছে, এ তো আশ্চর্য কলি কালকে এসেছে ভাই। আমি দেখে এলাম কাল, ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওরে হয় না সমানে জানি চিরকাল, ওরে হয় না সমানে জানি চিরকাল, দুর্গা আর মহাদেবে, দুর্গা আর মহাদেবে, দেখেছো কোন কালে ডাব গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে ডাব গাছে ডালে, তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে ডাব গাছে ডালে, তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাছের ডালে। একটা ধাড়ি ছাগলে, একটা ধাড়ি ছাগলে নৌকা খাই যে গিলে, 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আরে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আপনাদের দেখছি এইদিকে
কাঠের নৌকা আছে না, কেউ মাছ ধরে না, মাঝে মাঝে নৌকা একটা একটা দেখা যায় যখন বন্যা আসে। দেখবেন কাকুরহাটির ওই দিকটাও আছে, আবার নবগ্রামে এখানেও একটা আছে। তা একটা যদি বড় ধাড়ি ছাগল, রাম ছাগলের মনে করুন রাম ছাগল কোন সে ধাড়ি ছাগল উঠলো, সে মনে মনে ভাবে ঘাস খেতে খেতে এই একটা কাঠের নৌকা আমি গিলে খাবো, তাহলে হবে? হয় না। আর ওই ধাড়ি ছাগলটা 14 গুলো ধান খেতে পারবে না, পারবে? বড় জোর 5 কিলো, 1 কিলো, 2 কিলো, 3 কিলো পেট কামড়াবে আর ছটপটি পটি অসুখে পড়ে আছে। বয়স হয়েছে 80, ধরেছে কুকুর কুকুর কাশি, প্রাণটা বলছে একবার আসি একবার আসি একবার আসি। তবে এত কথা বলতে পারছে কিন্তু হরি বলে না, প্রাণটাও বেরোয় না। ওই জায়গা খাচ্ছে, ওই জায়গায় বসে আছে, ওই জায়গায় পায়খানা করছে, ওই জায়গায় প্রস্রাব করছে, হরি কিন্তু বলে না। হাজার কথা বলছে, হরি বলে না। পাশের বাড়ি থেকে তার আবার একটা বুড়ি, মানে ওর যা, হ্যাঁ বুড়িটা যা, তখন এসে বলছে মুটুরি, মেয়েটার নাম হচ্ছে মুটুরি, তবে যে মুটুরি একবার হরি বল, তবে প্রাণটা বেরো বেড়ে। তখন বলছে তুই আর বেশি বকাস না, তোর কাজ তুই কর গা। বাবা বাবা আবার খানিক্ষণ বসে থাকতে থাকতে মা গো বাবা গো বললাম গেলাম করতে 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 আবার খানিক্ষণ পরে বলছে বলছি তো একবার হরি বল, কষ্ট পাবি না, মরবি। তো ইয়ে তখন দাঁত করে কিটিমিটি করে বলছে ওরে আমার বলা আছে, তোরা ভালো করে বল গা। আমার মনে হয় ওই পিছনে বাবাদের দাদাদের আগে থেকে বলা আছে, ওদের না বললেও হবে। ওমা বাবাদের পাওয়া জানা গেল, ওমা যত আছো আমার মা ভগিনী, এই অধম সন্তানে বিনয় বাণী এবার জোর করে সবাই মিলে উচ্চ স্বরে করো থেকে মায়ের আবার উলুধ্বনি মাগো। সবাই বলে উলুধ্বনি করলা, করেছো ভালো, না করেছো তবে আরো ভালো। যে উলুধ্বনি দিয়েছো ভালো, যে উলুধ্বনি না দিয়েছো পরজন্ম কটকটে ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে বাবা। তখন জিভটা উল্টো হয়ে থাকবে, হ্যাঁ জিভটা সোজা সোজা থাকবে না, তখন হবে ব্যাং। হ্যাঁ তখন মুখ থেকে আর উলুধ্বনি বেরোবে না, কটকট 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 কটকট। আমি হোক বলছি না, কি হয় সেই জন্য তোমাদের কাছে বলা। যত আছো আমার মা ভগিনী সবাই করাবা উলুধ্বনি, বাবার আবার সবাই বেলাবা শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চমৎকার, এই তো এত সুন্দর আসর, হ্যাঁ ভরা আসরে যদি হরি বলা না শুনতে পাই কত খারাপ লাগে বলো তো। হ্যাঁ হিন্দুর আসরে দাঁড়িয়ে যত হরি বলবে তত তো ভালো লাগবে, গায়ে মন আরো উৎসাহ যায়। সুন্দর, অতি সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, এত সুন্দর শ্রোতা, এত ভালো শ্রোতা, এত হাসি মুখের শ্রোতা যদি না থাকে বাবা গান ভালো হয় না। খুব ভালো, খুব ভালো লাগছে। আমি আজকে প্রথম নতুন এসেছি আপনাদের এই আসর, আমি নতুন হাটে নতুন পাইকে, তবে আমি তো এসে জানি না যে কেমন খদ্দের আমদানি আছে, তবে এসে বুঝতে পারলাম যে কোনো কমা সমা খদ্দের নাই বাবা, অনেক দামি দামি খদ্দের এখানে বসে আছে। তার জন্য একটা শিব পুরাণের মাঝখানে শ্রী শ্রী চণ্ডীর মাঝখানে আজ গান দিয়েছে, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর মধুময় আসরে আমার মাইদের কারবার, তার থেকে সুন্দর আমার বাবাদের ব্যবহার, তার থেকে সুন্দর কমিটি দাদা ভাইদের কারবার। আসবার সঙ্গে সঙ্গে বাবা এত ব্যস্ততার মধ্যে বাবা নিয়ে চলে এলো বাবা তাল মিষ্টি দেওয়া শরবত। আমি বললাম দাদা, হ্যাঁ বলছে হ্যাঁ গরমের সময় শরবত হ্যাঁ অবশ্যই খেতে হবে, তাছাড়া ঠান্ডা হবে না, আর তাছাড়া গরম আরো ভিতরে ধরে আছে। তুমি বলছো দিদি তোমার 6 দিন থেকে গান আছে, হ্যাঁ একদিকে এইদিকে গরম আছে, আবহাওয়া গরম, তোমার ভিতরটাও গরম ধরে আছে, মানে মালকড়ি ভিতরে আছে, মানে গরম ধরে আছে। সেই জন্য এই তাল মিষ্টি শরবত দরকার, তারপরে মোষের দুধের চা, তারপরে আপনাদের সবার জন্য খিচুড়ি, এদিকে আমাদের জন্য ভাতের ব্যবস্থা করেছিল বাবা। সুন্দর, খুব সুন্দর। এদের অতিথি আপ্যায়ন কেমন করে করতে হয় এদের জানা আছে। সুন্দর আমার কমিটি দাদা ভাইদের ব্যবহার, তার থেকে সুন্দর মাইকের ব্যবহার, খুব সুন্দর। তার থেকে সুন্দর মাইকম্যান দাদা ভাইয়ের ব্যবহার ভালো সব, তার থেকে অনেক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাগ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাঠালাঠি এবং দরবার পড়ে গেল যা ব্যবহার, এর মধ্যে মহাদেবকে কি বলবো। আর আমার মনে হয়েছে তোমাকে একটা মেডেল দেওয়া দরকার। কথাই বলে ওরে মা তুমি, তোমার জন্য 3.5 দিনের ভাত খাইনি আমি, আমি সেই জাত হইলাম, আমি সেই নারী জাত, আমি সেই মায়ের জাত।
আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয়বস্তুকে ধারণ করে আমি আবার এলাম আমার দ্বিতীয় আসরে। একদিকে শিব আর একদিকে দুর্গা। আমার পাল্লাদারকে দিয়েছেন মহাদেবের ভূমিকায়, এই অধম সঞ্চিতাকে দিয়েছেন মাতা পার্বতীর ভূমিকায়। পার্বতীর ভূমিকায় দাঁড়িয়ে প্রথম পাল্লা প্রথম আসরে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলাবলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রেখেছিলাম। আশা করি বা আহামরি এমন কোন দাবি বা এমন কোন বোঝা আমি আমার স্বামীর উপর চাপিয়ে দিয়ে যাইনি যাতে তোমার বহন করতে কষ্ট হয় বা তোমার বহন করতে ব্যথা হয়। তোমার সঙ্গে দেখা হয় কোথায়? অক্ষয় বটমূলের তলায়, যেখানে লোক নাই, শোক নাই, তাপ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, এই বটের তলায়। হ্যাঁ, আমরা দেখতে পাই কি গাছের গোড়া আছে নিচের দিকে, আর ডালপাল্লা শাখা প্রশাখা ফুল ফল আছে উপরের দিকে। কিন্তু ভোলানাথ যে জায়গায় বসে তপস্যা করছে তার ডালপাল্লা শাখা প্রশাখা আছে নিচের দিকে আর গোড়াটা আছে উপরের দিকে। এ উল্টো, সেইটাকে বলছে অক্ষয় বটের মূল, যার কোনো ক্ষয় নাই লয় নাই, সেই বটের তলায় বসে সাধনা করছে। আমি তখন খুঁজতে 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 এসে হাজির হয়েছি। আমি ভিক্ষা করতে যাব বলে ঘর থেকে বাহির হয়ে এসে অন্য জায়গায় ধর্ণা দিয়েছে বাবা। এ তান্নে পাড়া যাব বলে বেগুনারায় গিয়ে হাজির হয়েছে। তাহলে এই পুরুষকে বিশ্বাস আছে বলছেন? হ্যাঁ, আমাকে বলছে দেখো এই মেয়েদেরকে বিশ্বাস নাই। কত গান গেয়ে গেল গো। বলছে স্বামীর ভাত আর খাবো না মা, বলগা বাবাকে। এখনকার মেয়েরা ওই করছে, স্বামীর ভাত খাই না। হ্যাঁ, তারপরে কার ভাতে বেগুন পোড়া মজা লেগেছে সেই জন্য তার ভাতের দিকে হাত বাড়াইতে যাচ্ছে। এখনকার মেয়ের সঙ্গে পার্বতী তুলনা করছো? আমি এখনকার মেয়ে নই, আমি এটা কলিযুগের মেয়ে নাই। ওই গান হচ্ছে কলিযুগের গান। বাবা বাবা এখন তো সত্যযুগ। আর এই গান মেনে কোথায় তুমি? হ্যাঁ, বাবা এখন যার সঙ্গে আমার কথা হচ্ছে যুগটা হচ্ছে সত্য যুগের কথা। শিব দুর্গার কাহিনী, এটা হচ্ছে সত্য যুগের কাহিনী। হ্যাঁ, কিন্তু এ যে বলছে স্বামীর ভাত আর খাবো না রে, এটা কোন যুগের কথা? বাবা বাবা এটা কোন যুগে? সত্য যুগের গান ছিল, ত্রেতা যুগ ছিল, দাপর যুগে ছিল, কলি যুগে এই দার্নিং এই 6 মাস হলো এসেছে। বড় যে 2 বছর হবে, এর বেশি হবে না। হ্যাঁ, তাহলে এখনকার যুগে মেয়েরা বলছে স্বামীর ভাত আর খাবো না গো, বলগা বাবাকে। আমি যদি সেইটা ভেবে বসে থাকতাম তাহলে অক্ষয় বটমূলে বটের তলায় বসে আছে সেই জায়গায় আমি তোমাকে ডাকতে আসতাম না স্বামী ঘরে ফিরে যাও বলে। কি দরকার ছিল ডাকবার? তুই বাড়ি থেকে পেলিয়ে গেলি বাবা, পালা। নাকি তুই বাড়ি থেকে চলে গেলি, তোর ভাতের আমার দরকার নাই, আমি অন্য জায়গায় নিয়ে আমার সংসার করবো, করলি তো পারতাম। তা সেটা তো আমি করিনি। আমি তুমি নাই ঘরে বলে আমি আসছে বলে অপেক্ষা করতে থাকতে না পেরে 3 দিন যখন হয়ে গেল, 4 দিন পরে আমি গিয়েছি তোমাকে তোমার ধারে, এসো তুমি আমার ঘরে ফিরে। তাইলে এখনকার যুগে মেয়ে আর পার্বতী, এটা আকাশ জমিন তফাৎ। হ্যাঁ, তার সঙ্গে তার তুলনা করছো, একদিকে হরিদ্বারা গুচ্ছ তারা তুলনা করছো, পুরা পরিণা কাপুরকে এক করছো, কখনো কোনোদিন এক হইতে পারে না। তাই আজকে এসেছি আমি তোমার কাছে, চলো তুমি সংসারে ফিরে। তা বলছে না আমি সংসারে ফিরে যাব না, সংসারে কি জ্বলন আছে বুঝতে পেরেছে এতদিনে। ওই যে 16 জন নিয়ে মেম্বার, এই সংসারে জ্বালা আর পোহাইতে পারলাম না, সংসারে জ্বালা পোহাইতে না পেয়ে এখন বাবাজি হইতে এসেছে। হ্যাঁ, সংসারকে ভাত দেবার ভয়ে, বউ ছেলেকে ভাত দেবার ভয়ে, বউয়ের কোনো কিছু লাগবে কাপড় চোপড় দেওয়ার ভয়ে, ছেলে মেয়ে বড় হয়েছে থেকে বিয়ে দেওয়ার ভয়ে। বাবা অনেক আছে, এইরকম অনেক আছে, শুধু ভোলানাথ বললে নয়, অনেক আছে বাবা। 2-4টে ছেলে মেয়ে হয়েছে, তাদেরকে বিয়ে দিতে হবে, তাদেরকে মানুষ করতে হবে, তাদেরকে পড়াশোনা শেখাতে হবে। এই সব বাদ দিয়ে যখন সময় হয়ে যাবে, ঘর থেকে বাইরে হয়েছে, তখন বলবে আমি বাবাজি হব, আমি মায়াপুরে যাব, আমি নবদ্বীপে যাব, আমি বাবাজি হব। তখন আবার বাবাজি হইতে আসবে। আরে বাবাজি কি জন্য হইতে এসেছো? বলা না সেই রকম ভাবে তুমি আজকে বাবাজি হইতে এসেছো, ঠেলা সামলাইতে না পেরে তুমি যে ঢাককে ঘাড়ে করেছো সেই ঢাক বাজাও। নাকি তুমি যে ঢাক 16টা ঢাক তুমি ঘাড়ে পড়েছো সেই 16টা ঢাক বাজাও না। বাজিয়ে তুমি যখন বাবাজি হব,
সংসারে ত্যাগী হব বলে রেহাই আছে? তোমার জম ছাড়িবে না, তোমার রেহাই নাই, তোমার বাড়ি ভিড়ে যেতে হবে। হ্যাঁ, আমি যখন এসেছি আমি তোমাকে না নিয়ে যাব না, যাব না, যাব না। ওই জায়গায় দাঁড়িয়ে দুজনের মাঝখানে আমাদের আলোচনা। সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম তোমার ঝোলা, ওই যে হরি নামের ঝোলা, ওই যে ভিক্ষার ঝোলা, এই ঝোলাটা হলো 3 কোনা। এই ঝোলাটা 3 কোনা ঝোলা হলো কেন? আর এই 3 কোনা ঝোলা তোমাকে দিয়েছে কে? ওই যে তুমি তো দিয়েছো যখন কাশী বিশ্বনাথে তুমি যখন ছিলে অন্নপূর্ণা, আমি তোমার দ্বারে গিয়েছিলাম, তুমি আমার ঝোলাটা আমাকে ধরিয়ে দিয়েছো। অন্নপূর্ণা দরবারে যখন গিয়ে হাজির হয় তখন ঝোলা হাতে পড়ে গিয়েছে। হ্যাঁ, আমার কি দরকার তোমাকে ঝোলা ধরানো? আমার কি দায়ী পড়েছে তোমাকে ঝোলা ধরানো? আমি তোমাকে ঝোলা ধরাতে চাইনি, তার কারণ আমি বলেছিলাম আমি হলাম অন্নপূর্ণা। ঘরে যদি কারো অন্নপূর্ণা থাকে তাহলে অন্যের কারো অভাব হয় না। তুমি ভিক্ষা করতে যেও না। অন্নপূর্ণা দরজায় ভিক্ষা করতে যখন আসে ভোলানাথ, তার বহু আগে থেকে ভোলানাথ ভিক্ষা করে, তাই ঝোলা তার আগে থেকেই ধরেছিল। আমার দরকার নাই তোমাকে ঝোলা ধরানো, তাই তুমি দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যেও না। আমার মনে হয় ভোলা ভুলে গিয়েছে, ঠিক এ যে ঝোলাটা দিয়েছে এ ভুলে গিয়েছে, এর মনেই নাই। হ্যাঁ, তাহলে আমার কাছে অন্নপূর্ণার দরজায় যখন গিয়ে হাজির হলে তখন তুমি আমার কাছে প্রেম ভিক্ষা চাইতে গেলে, তখন তোমার ঝোলাটা তোমার ঘাড়ে দেখেছিলাম, তার আগে থেকে তোমার ঘাড়ে ঝোলাটা। সেই জন্য জিজ্ঞাসা করে গিয়েছিলাম এই ঝোলা 3 কোনা হলো কেন, এবং কেই বা তোমাকে এই ঝোলাটা দান করলো? নিশ্চয়ই সে দান করেছে, অবশ্যই সে কোনো জ্ঞানী মানুষ। আমি সেই কথাটা তোমার কাছে জানবার জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম। মহামান্য জন আদালত আপনাদের কাছে এসে আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে বসিয়ে, আপনাদেরকে একবারে আইসক্রিম গোলা করে গলিয়ে দিয়ে চলে গিয়েছে। আপনারা আইসক্রিম গোলা করে গলে গেলেন, আর আমি কাঠি স্বরূপ দাঁড়িয়ে আছি। আমি বাবা গোলার পাত্র নয় বন্ধু। হ্যাঁ, আমি যখন এসেছি তোমাকে রস বার করে আমি তারপরে ফ্যান বার করে কিছু মনে করুন না। ফ্যান কিসে বেরিয়ে জানে? দেখবেন কাঁচা কাঠ, কিছু কিছু কাঠ যেমন বাবলা কাঠ, তেঁতুল কাঠ, এই কাঠকে সঙ্গে সঙ্গে কেটে এনে যদি উনুনের মধ্যে ভরে দেওয়া হয়, একদিকে দেখবে হু হু করে জ্বলবে, আর একদিকে পিছন দিকে দেখবে ফ্যা করে ফ্যান বেরিয়েছে। তোকে জ্বালিয়ে পুড়িয়ে ফর ফর করে জ্বালিয়ে পুড়িয়ে ওকে পিছন থেকে ফ্যানা না বার করে আমি এখান থেকে যাব না। ও আমাকে চেনে না, কার পাল্লায় পড়েছে ও জানে না। আমি তোমায় জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বলো তোমার যে ঝোলাতে ফুটো আছে, এই ঝোলার ফুটোটা কেন? আমি যতবার সেলাই করে দিই এ ঝোলা ফুটো বন্ধ হয় না। তুমি হচ্ছে পরম পুরুষ, এই যত যত বসে আছে পুরুষ, রাম শ্যাম যদু মধু যত আছে পুরুষ, তাদের ঝোলায় তলায় ফুটো থাকার কথা, কিন্তু দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি হচ্ছে 3 পুরুষের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ। 3 পুরুষ ব্রহ্মা বিষ্ণু মহাদেব, এই 3 জনের মধ্যে তুমি হচ্ছে দেবের আদি দেব, তুমি হচ্ছে আদি, তুমি হচ্ছে প্রথম। তাহলে তোমার ঝোলা তলায় ফুটো থাকার কারণটা কি? আমি তোমাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম। কি বলে গেল গো? কি বলে গেল মনে আছে? আমার সব মনে আছে। আমার মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করেও যাতে ভুলে যায় সেই জন্য খাতায় লিখে পকেটস্থ করে রেখে দিয়েছিলাম। বাবা আমি ভোলার পাত্র নয়। বলে বিবেক বুদ্ধি মন, হ্যাঁ বিবেক বুদ্ধি মন এই 3টে ফুটে যায়, আর যার ফোটে, হ্যাঁ এই বিবেক বুদ্ধি মন যার ফোটে সেই ফোঁটা আর বন্ধ হয় না। বিবেক বুদ্ধি মন এটা তো 3টে। তোমার ঝোলা তলায় আছে একটা ফুটো নাকি? ঝোলা তলাতে আছে একটা ফুটো, আর তুমি বিবেক বুদ্ধি মন দিয়ে এওর ব্যবহার তেওর করে মায়ের দামাল দিদির দেওয়ার করে সবার মাঝখানে দাঁড়িয়ে রাজ্য বানিয়ে সবাই কিছু শস্যে ফুল বিক্রি ছেলের হাতে মোলা করে ভুলিয়ে দিয়ে গেছে। বাবা ছেলের হাতে নাম দিলে ছেলে বলে, কিন্তু ছেলেরা মা বলে না। আই তুমি ছেলের পাল্লাই পড়ো নাই, আই তুমি ছেলের মায়ের পাল্লাই পড়েছো। আই তো তোমাকে লুলু কাটি ধরাবো, তারপরে যাবো। ভোলানাথ তুমি দেবাদিদেব মহাদেব ভোলানাথ, তুমি হচ্ছে বৈষ্ণবের শ্রেষ্ঠ, বৈষ্ণবের চূড়ামণি, কিন্তু তোমার গলায় তুলসী কাঠের মালা নেই কেন? কেন দাদা সঙ্গের তিলক বাদ দিয়ে তুমি 3টে দাগ কেটে নিলে? কে দিল এ দাগ?
এমন কিছু জিজ্ঞাসা আমি তার কাছে করি নাই বাবা, যাতে হতাশ হতে হয় মানুষকে দেওয়ার জন্য, মানুষকে পাওয়ানোর জন্য আমি তাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম। আপনাদের কাছে এসে আপনাদেরকে বলে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে বাবা, আপনারা বুঝলেন আমিও বুঝলাম, কিন্তু বুঝলাম বটে, কিন্তু এ হয় বা কি করে আর হলুই বা কি করে। কিছু মনে করেন না, একদিন শিব দুর্গা রাস করছিল জানেন, আমি শিব দুর্গা রাস করছিল, আমি রাস দেখবো বলে গিয়েছিলাম। ভোলানাথ তখন বলছে না আমিও যাব রাস দেখতে। হ্যাঁ তোমার যেতে বারণ, মেয়ে ছেলে রাস দেখতে যাবে, পুরুষ মানুষের রাস দেখবে না। তখন ভোলানাথ করেছিল কি, মেয়ে ছেলের বেশ ধারণ করেছিল, নারীর বেশ ধারণ করে রাস দেখবার জন্য গিয়েছিল। সেইখানে বাবা ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল, যেন তুমি রাজ দেখতে যেমন এসেছো সঙ্গে সঙ্গে তোমার যেন গর্ব হয়ে যায়। ভোলানাথের গর্ব হয়েছিল জানেন তো, হ্যাঁ ভোলানাথের গর্ব হয়েছিল। বেটা ছেলে গর্ব হয়, বেটা ছেলে গর্ব কার হয়? বেটা ছেলে বাচ্চা হয়, আর যদিও হয় তাহলে হবে কোন দিকে? মেয়ে ছেলের মাতৃ দ্বার আছে, ওই দ্বার দিয়ে প্রসব হয়, কিন্তু বেটা ছেলের দ্বার আছে? আজ নাই বাইপাস হয়ে গিয়েছে, সেকালে তো বাইপাসের ব্যবস্থা ছিল না, সিজারের ব্যবস্থা ছিল না। এইবার কিন্তু ভোলানাথের গর্ব হইল, বেটা ছেলে গর্ব হয়, বেটা ছেলে গর্ব সয় আছে নাকি, তাই গর্বটা হবে? হবে না বাবা, এ সব মিথ্যা কথা। এক বুড়ো জানে, এক বয়স্ক দাদু, তার খুব শরীর খারাপ করেছে। এইবার কিন্তু এত ওষুধ খাচ্ছে, ভালো আর হয় না। এইবার কিন্তু কান্দিতে গিয়েছে, ডাক্তার দেখাচ্ছে। ভালো ডাক্তার, ডাক্তার বাবুকে দেখিয়েছে। এবার ডাক্তার বাবু দেখে তখন বলছে কাকা আপনার সবই তো চেক আপ করলাম, আপনার প্রস্রাবটা একবার চেক আপ করতে হবে। ঠিক আছে, আগামীকাল বৃহস্পতিবার আমার চেম্বার খোলা থাকবে, আপনি এক কাজ করুন, আমি সকালবেলায় প্রস্রাবটা নিয়ে আপনি আসুন, আমি চেক করে দেখবো আমার কি হয়েছে। বেশ তাই হবে। এইবার কিন্তু সকালবেলা হয়েছে, বুড়ো উঠেছে, সকালবেলায় প্রস্রাবটাকে ধরে রেখে একটা বোতলের মধ্যে রেখে কিন্তু রেখে দিয়েছে, বারান্দা সিঁড়ির পাশে রেখে দিয়েছে। এইবার কিন্তু বোতলের ছিপিটা ঠিক মতো আটা হয় না, বুড়ো মানুষ তো, ছিপিটা ভালো করে আটা হয় নাই। বাড়ির বউ কিন্তু তাড়াতাড়ি করে উপর থেকে নামতে গিয়ে বাবা টুক করে পড়ে গিয়েছে, আর যেটা টুক করে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে মালটা সব পড়ে গিয়েছে। বাড়ির বউ মনে মনে চিন্তা করছে, এই যা বাবা রেখেছিল বর্ষা পরীক্ষা করতে যাবে, একেই তো বয়স হয়ে গিয়েছে, খিটখিটে মেজা, সব সময় ঝগড়া লেগেই আছে। আমি যদি জানতে পারি মালটা ফেলে দিয়েছে, তাহলে আমার 12টা বাজিয়ে দেবে, আমার বাবা সাধ্য করে তখন ছেড়ে যাবে। তাড়াতাড়িকে কাউকে কোনো কথা না বলে নিজেই বাথরুম ঘরে গিয়ে একটু প্রস্রাব করে যে জায়গায় ছিল মালটা রেখে দিয়েছে। এইবার গিয়েছে বাবা বুড়ো, সকালবেলা হয়েছে, বাস ধরে কাঁদি হাসপাতাল গিয়েছে। সেইখানে ডাক্তার বাবুর কাছে হাজির হয়েছে। কম্পাউন্ডার বলছে না আমার কাছে আসো। কম্পাউন্ডার এবার চেকআপ করে, এইবার কিন্তু রেজাল্ট চেকআপ হয়ে গিয়েছে। এবার রেজাল্টটা কি হবে? ডাক্তার বাবু রিপোর্টটা হাতে ধরেছে, আর বুড়ো তখন সামনে বসে আছে। এইবার রিপোর্ট দিকে ডাক্তার বাবু কপালের চোখ উঠে গিয়েছে, একবার রিপোর্ট দিকে তাকাইছে, আর একবার ওই রোগীর দিকে তাকিয়ে দেখছে। বুড়ো তখন বলছে, ও ডাক্তার বাবু আমার কি হয়েছে বলো। একবার তাকাইছে আর বুড়োর দিকে তাকাইছে, ও ডাক্তার বাবু আমার হয়েছে কি বলো। ও কাকা আপনার যা হয়েছে এ হলো কি করি। ও ডাক্তার বাবু আমার কি হয়েছে, আমার কি রোগ হলো, আমি বাঁচবো তো না মরে যাব। ও কাকা আপনি বাঁচবেন না মরবেন সেটা দূরের কথা, যা হয়েছে হয়েছে হইলো কি করি, আর হইলো এবার হবে কি করি। বাবু কি হয়েছে আর কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। হিয়ালের কথা আপনি পরিষ্কার করে বলুন। বলে পরিষ্কার করে বলা বলে কিছু নয়, আপনার রিপোর্টে যা লিখছে আপনার 5 মাস গর্ভ হয়েছে, আপনার পেটে বাচ্চা আছে, সেই জন্য বুঝতে পারছি না এই বুড়ো বয়সে হইলো কি করি, আর হইলো এর হবেই বা কোন দিকে। সেইটাই আপনাদের কাছে আমি বলে যাই হইলো কি করে, আর হইলো আর হবেই বা কোন দিকে। যাই হোক করবো না বেশি দেরি, মাঝারি পর্যন্ত ধরি শুরু ধরে তো হারি গোল দূর করি নিরানন্দ আছেন যত ভক্ত গোবিন্দ একাতে মানন্দের তাই গৌর হরি হরি।
না 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 না। বাবা বাবা কমিটির তরফ থেকে সবাইকে সম্মান করেছে 20 টাকা দিয়ে। গোবিন্দের চরণে প্রার্থনা করবো, প্রভু ভগবান ও দয়াময় তুমি যেখানেই থাকো না কেন এই কমিটিরা সৎ উদ্দেশ্য নিয়ে এই হরিনামকে বাঁচিয়ে রেখেছে। প্রত্যেক বছর বছর আয়োজিত হোক যেন এই হরিনাম হরিবাসরের আয়োজন। যেখানে হয় হরিবাসর সেখানে হয় মধুর বৃন্দাবন। প্রত্যেক বছর বছর যেন এই নবগ্রামে মধুর বৃন্দাবনে পরিণত হোক। আর তাদের মন মানসিকতা ভালো রেখো, তাদেরকে সুস্থ রেখো, তাদের যেন এইভাবে এরা প্রত্যেক বছর বছর হরিনামের আয়োজন করতে পারে এই কামনা রেখে ফিরে যায় কবি গানের ভূমিকায়। না 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 ওরে না 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 না। ঠিক আছে ঠিক আছে। ওরে না জানা পীড়িতের বড় বড় জ্বালা, বড় জ্বালা রে। ওরে না জানা পীড়িতের